ও ও ফুপিদের বাসায় আসতেই দেখতে পেলাম ইরাপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। জ্ঞান নেই। ফুপা কোলে নিয়ে গাড়িতে উঠছে। ফুপির কাছে গিয়ে বললাম, ফুপি, কি হয়েছে? সুইসাইড করেছে। কি? কেন? জানি না। ফুপিদের সাথে গাড়িতে উঠে পড়লাম। তারপর হাসপাতালে চলে আসি। ফুপা ইরাপুকে কোলে তুলে নিয়ে হাসপাতালের ভিতরে যাই। ডাক্তার আসতেই তাকে তাড়াহুড়ো করে কেবিনে নিয়ে যাই। সবাই চুপ করে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে ডাক্তার বের হলেই সবাই ভিতরে যাই। দেখি হাতে ব্যান্ডেজ করা এবং রক্তের স্যালাইন চলছে। এমন করলো কেন কে জানে। ফোন বের করে দেখি রাত 9টা বাজে। একটু পরে ইরাপুর জ্ঞান ফিরে আসতেই ফুপা শুরু করলো বকাঝকা। ফুপি চুপ করতে বললে থামে। এটা নিয়ে ইরাপুর দ্বিতীয়বার হলো সুসাইড করা। যখন যেটা বলেছে সেটাই তো দিয়েছে, তাহলে এত রাগ কিসের? এই জন্য প্রবাদ বাক্যে বলে, আদরের মুরগি ঢাকুনে ডিম পাড়ে। এখানে ঢাকনাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঢাকুন বলা হয়েছে। সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি ভালো না। এ নিয়ে ওর 2বার এমন করা হলো। ও চেয়েছে আর আমি দেইনি এমন কি আছে? ইচ্ছে করছে বেয়াদবটার কানের নিচে কয়েকটা থাপ্পড় দিই। এমনি মেয়েটা অসুস্থ, আর তুমি বকাঝকা করছো? তুমি এখান থেকে যাও তো। সব সময় মেয়েটাকে বকাঝকা করে। যাও, রুম থেকে বের হও। ফুপা চলে গেল। আমি একটা টুল টেনে বসলাম। তখন ইরাপু বলল, কখন এসেছিস? এই যে আপনাকে হাসপাতালে যখন নিয়ে আসছিল তখন আসছি। এসে দেখি এই অবস্থা, তাই সাথে চলে এসেছি। এখন কেমন আছেন বলেন? ভালো। মামি মামা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। ইরাপুর সাথে কথা বলতে বলতে ফুপা খাবার নিয়ে আসলো। এসে বলল, এখন তো রিলিজ দেবে না, আগামীকাল দেবে। এখানে থাকবে কে এই বেয়াদবের সাথে? ফুপা কিছু না মনে করলে আমি আপুর সাথে থাকতে পারি, যদি সমস্যা না হয়ে থাকে তো। আরে বাবা, কিছু মনে করার কি আছে? তুমি অত দূর থেকে এসেছো, আর তুমি এখানে থাকবা? সমস্যা নেই, আমি থাকতে পারবো। আচ্ছা, তুই থাকবি যখন থাক। মাথা নাড়িয়ে চুপ করে থাকলাম। ফুপা খাবার রেখে দিয়ে বলল, আচ্ছা চলো তাহলে বাসায় গিয়ে খাবো। আর হ্যাঁ, ওকে আগে খাইয়ে দাও, না হলে তো আবার না খেয়ে থাকবে সারা রাত। ফুপি হাত ধুয়ে এসে ইরাপুকে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই মেডিসিন খাইয়ে দিল। যাওয়ার সময় বললাম, ব্যাগটা নিয়ে যান। এটা এখানে রেখে কি করব? আচ্ছা নিয়ে যাচ্ছি। আর এই নাও কিছু টাকা, খেয়ে নিবা, না হলে তুমিও তো না খেয়ে থাকবা। আচ্ছা, আমরা চাই। হুম। তারপর ফুপা আর ফুপি চলে গেল। যেতেই বললাম, আপনি আবার সুসাইড করলেন কি জন্য? বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে নাকি? মনে তো হচ্ছে ওটাই হয়েছে। ঠিক করেছিস। শালা আমাকে রেখে অন্য মেয়ের সাথে রিলেশনে চলে গেছে। ও আচ্ছা, বর্তমানে প্রেম ভালোবাসা সস্তা তো, তাই এমন হয় স্বাভাবিক। আপনার রিলেশন কত দিনের? এই 5 থেকে 6 মাস হলো। 1 বছর আগেও তো শুনেছিলাম আপনার বয়ফ্রেন্ড আছে। তাহলে 5-6 মাসের রিলেশন কিভাবে হলো? তার মানে আপনার আরও রিলেশন ছিল? তুই সেটা জেনে কি করবি? তোর কি খবর? পড়াশোনা কেমন চলছে? আপনাদের কলেজেই ভর্তি হব, তাই এখানে আসা হয়েছে। ও আচ্ছা, তোর গার্লফ্রেন্ড আসছে? আরে না, কেউ পাত্তাই দেয় না, আবার গার্লফ্রেন্ড থাকবে। কি বলিস? তোকে পাত্তা দিচ্ছে না কেন? আমি কিভাবে বলবো? কেন পাত্তা দিচ্ছে না তো? আচ্ছা থাকেন, আমি খেয়ে আসছি। তারপর ওখান থেকে উঠে খাবার খেতে এলাম। খাওয়া শেষ করে আবারও ইরাপুর কাছে চলে এলাম। এসে বসে বসে ফেসবুকিং করছি। তুই এখানে আছিস কি জন্য? থাকার কি প্রয়োজন ছিল? কেন বলেন তো? তুই যদি আমার সাথে কথা নাই বললি তাহলে থাকলি কি জন্য? বসে বসে যদি এমনভাবে ফোন টিপবি তাহলে থাকলি কি জন্য? তো কি করব বলছেন? আর আমি অত কথা বলতে পারি না।
ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। ঠিক আছে, ঘুমান তাহলে। ইরাপু ঘুমিয়ে পড়ে। আমি একটু গেম খেলি। তারপর গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখি রক্তের যে সেলাইন চলছিল ওটা শেষ হয়ে গেছে। তাই উঠে বাইরে এসে নার্সকে বললাম যে সেলাইন শেষ হয়ে গেছে। তখন নার্স এসে সেলাইন খুলে চলে যায়। তারপর আবারও গেম খেলতে থাকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:30 বাজে। ঘুম আসছে আর ফোনেও চার্জ নেই। তাই পাওয়ার ব্যাংকে ফোন চার্জে দিয়ে টুলটা দেওয়ালের সাথে লাগিয়ে দেওয়ালে মাথা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করি। একটা সময় এমনভাবেই ঘুমিয়ে যাই। হঠাৎ করেই কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। দেখি ইরাপু ডাকছে। কি হলো, ডাকাডাকি করছেন কেন? এমনভাবে ঘুমিয়ে আছিস কেন? তো কিভাবে ঘুমাবো? বেড তো আর নেই, তাই না? আমি এক সাইডে সরে যাচ্ছি, তুই এক সাইডে ঘুমিয়ে যা। না থাক, এমনভাবে ঠিক আছি। ছোট বেড, দুজনে শুয়ে থাকতে সমস্যা হবে। আরে শুয়ে পড় তো, কোনো সমস্যা হবে না। আরে না, আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে আপনাকে কখন জড়িয়ে ধরবো তা ঠিক নেই। আর ঘুমের মধ্যে কখন আপনার শরীরের কখন কোথায় হাত দিয়ে দিব তারও ঠিক নেই। তাই এমনভাবেই ঠিক আছি। আরে তেমন কিছু হবে না, তুই ওই রকম ভাবে ওখানে ঘুমিয়ে আসিস। খারাপ লাগে না বল? আমার কষ্ট দেখে এমন বলছেন তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি ঘুমাতে পারবো না। আপনি ঘুমিয়ে যান। আমি এমনভাবেই ঠিক আছি। 3টে বাজে। আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। ঠিক আছে, অমন ভাবেই তাহলে ঘুমা। জি। তারপর আবার চোখ বন্ধ রেখে ঘুমিয়ে যাই। সকালের দিকে ঘুম ভাঙলো। উঠে চোখে মুখে পানি দিয়ে এসে দেখি ইরাপু এখনো ঘুমিয়ে আছে। মেয়েরা ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে জানতাম না তো। কিভাবে জানবো? দেখেছি নাকি কাউকে? দূর, এগুলো ভাবছি কি জন্য। ফোনটা নিয়ে আবারও বসলাম। কিছুক্ষণ পরে, কি রে, কখন ঘুম থেকে উঠেছিস? কিছুক্ষণ আগে দেখি ফুপা চলে এসেছে। এসেই বলল, বাসায় চলে যাও, বুঝতে পারছি ঠিক মতো ঘুমাওনি। জি। তারপর মাথা নাড়িয়ে হাসপাতাল থেকে নিরাপদের বাসায় চলে আসি। এসে ফুপির সাথে কথা বলে রুমে এসে শুয়ে পড়ি। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়ি। তারপর ফুপিটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে এসে খাবার খেয়ে নিলাম। খেয়ে উঠতে যাব, তখন ইরাপু আর ফুপা এলো। ফুপি এগিয়ে গেলে তারপর ইরাপুকে রুমে নিয়ে যাই। এমন এমনভাবে সময় কেটে বিকেল হয়ে যায়। বিকেলে রুম থেকে বেরিয়ে আসতেই দেখি ইরাপুর ফ্রেন্ড মেঘাপু আসছে। আমাকে দেখে বলল, আরে কেমন আছো? কখন আসছো? এই তো ভালো। আর গতকাল এসেছি। আর আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। ইরা কি রুমে আছে? থাকতে পারে, দেখেন হয়তো আছে। ওকে। মেঘাপু চলে গেল। আমি বাইরে এসে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসি। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে নামাজ পড়ে খেতে এলাম। আগামীকাল কলেজের ভর্তি পরীক্ষা আছে, কিন্তু চিনি না। আপনি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। সকালে রেডি হয়ে থেকো। ভালোভাবে পড়াশোনা করছো না ঘোরাঘুরি আর গেম খেলো? জি, পড়ছি। তারপর খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফুপার সাথে কলেজে চলে আসি। ফুপা একজন শিক্ষককে ফোন দিয়ে ডাকলেন। একটু পরে একজন শিক্ষক এলো। কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। ভর্তি পরীক্ষা কোথায় হচ্ছে? আর এটা আমার শ্যালকের ছেলে। আর এটা তোমার স্যার হবে আর আমার বন্ধু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি বাবা? আকাশ আহমেদ নীল। স্যার, কিছু না মনে করলে আপনার নামটা জানতে পারি? সমস্যা কেন থাকবে? আমার নাম মোবারক হোসেন। আর এটা মেঘার আব্বু। তোমার আপুর বান্ধবী আছে না মেঘা, ওর। ও। তারপর স্যার আর ফুপা কথা বলতে লাগলো। একটু কথা বলে বলল, আচ্ছা থাক, অফিসে যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর তোমার যদি সমস্যা হয় তাহলে তোমার স্যারকে বলবা, ঠিক আছে? আচ্ছা আমি গেলাম। জি। তারপর ফুপা চলে গেল। আর স্যারের সাথে একটা রুমে এলাম। মনে হচ্ছে এটাই পরীক্ষার রুম। ছাত্রছাত্রী হাতে গোনা কয়েকজন, এখনো কেউ আসেনি। স্যারও চলে গেল। আমি সিট খুঁজে বসলাম। বসে বসে ভাবছি
এত বড় কলেজে পড়ার স্বপ্ন হয়তো পূরণ হবে। একটু পরে কেউ এসে সিটের অপর পাশে বসলো। হাই। হ্যালো, নাম কি আপনার? আকাশ আহমেদ নীল। আপনার? নিলয়। কোনো সমস্যা হলে একটু সাহায্য করিয়েন। জি। তারপর আর কোনো কথা হয় না। এখনো কিছু সময় বাকি আছে, বাইরে থেকে ঘুরে আসি। তাই উঠে বাইরে এসে একটু ঘোরাঘুরি করে আবারও রুমে চলে আসি। এখন রুম পুরোপুরি ভর্তি হয়ে গেছে। একটু পরে পরীক্ষা শুরু হয়। যতটা পারি আমি লিখি এবং সাহায্য নিই, আমিও সাহায্য করি। তারপর পরীক্ষা শেষ করে কলেজটা ঘুরে ঘুরে দেখতে থাকি। ঘুরতে ঘুরতে পিছন থেকে কেউ ডাক দিলে ঘুরে তাকাই, দেখি মেঘা আপু। ডাকছে যেহেতু ঘুরে আসি। কি বলছেন উনি? মেঘাপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন। পরীক্ষা কেমন হয়েছে? জি আপু, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। ইরার কি খবর? জি ভালো। তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? কেমন মাথা নিচু করে কথা বলছো? ওই রকমই। আচ্ছা, এবার যাই আপু। আচ্ছা যাও। তারপর ওখান থেকে চলে আসি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেয়ে নিলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। পাশ করেছি। আজকে প্রথম দিন কলেজের, কিন্তু ইরাপু যেতে দেয়নি। বলল আগামীকাল থেকে যেতে, কারণ জানতে চাইলে বলল আগামীকাল একসাথে যাবে। তাই আমি মাথা নাড়িয়ে রুমে চলে আসি। দিনটা এমনভাবে কেটে যায়। পরের দিন সকালে আজকে কলেজ যাবি, তোর সমস্যা হবে না তোর? যদি হাতে ব্যথা পাস? তেমন কিছু হবে না, অত ভয় পাওয়ার কি আছে? আমার খাওয়া শেষ হতেই রুমে এসে বসে থেকে তারপর রেডি হয়ে ইরাপুর রুমের সামনে এসে বললাম, আপু আপনার হয়েছে? হয়েছে, চল। আচ্ছা, তুই আপনি না বলে তুমি করে বলতে পারিস না? ছোট থেকেই অভ্যাস। আর আপনি আমার থেকে 2 বছরের বড়। বাসার বাইরে চলে আসি। এরপর রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। রিক্সা আসতেই উঠে যাই, তবে এক সাইডে আর ইরাপু অন্য সাইডে। তুই এমনভাবে বসলি কেন? পড়ে যাবি না? না, আমি ঠিক আছি। আর কোনো কথা হলো না। একটু চুপ থেকে ইরাপু বলল, তুই কি আমার উপর কোনো কারণে বিরক্ত? মনে হচ্ছে তুই আমার উপরে রেগে আছিস। আরে তেমন কিছু না। ইরাপু আবারও চুপ করে গেল। একটু পরে কলেজে চলে আসি। তারপর ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকতেই নিলয়ের সাথে দেখা। কেমন আছো? এই তো ভালো, তুমি? এটা কে? আমার ফুফাতো বোন। ও আচ্ছা, গতকাল আসোনি কেন? এমনিতেই এমনিতেই আসা হয়নি। আচ্ছা আপু, আপনি যান, আমিও যাই। তারপর আমি আর নিলয় কথা বলতে বলতে চলে এসে একটা জায়গায় বসি। তখন একটা মেয়ে এলো। এসেই বলল, কি রে কুত্তা, এই ছেলেটা আবার কে? তোর নতুন বন্ধু নাকি? হুম, তোকে তো বলেছি এর নাম আকাশ। আর আকাশ এটা আমার বেস্ট ফ্রেন্ড নাইমা চৌধুরী। দূর হ তুই। আমি পরিচয় হয়ে নিয়েছি। শহরে নতুন মনে হচ্ছে। জি, কিভাবে বুঝলেন? আপনার চালচলনেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। আপনারা তো মনে হচ্ছে স্থানীয়, তাই না? হুম, তবে আপনি আপনি কেমন দেখাচ্ছে না? আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। না, আমাকে ফ্রেন্ড বলে স্বীকার করলে সমস্যা নেই। গার্লফ্রেন্ড থাকলে হতে পারে। আরে না না, আমার ওইসব মাথা ব্যথা নেই। বাহ, ভালোই তো। না থাকাই ভালো, আর থাকাও ভালো। তাই নাকি? কিভাবে ভালো শুনি। আমার কিন্তু একটু লজ্জা শরম কম। বলতে শুরু করলে থামবো না কিন্তু। তাহলে থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। এই তো, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো কথা। আমাদের সাথে থাকতে গেলে আগে আগে সব বুঝে নিতে হবে। হুম, সেটা আর বলতে। তারপর ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি। আমি আর নিলয় একসাথে বসলাম। একটু পরে স্যার আসতেই ক্লাস শুরু হয়ে যায়। টিফিন পিরিয়ডে আচ্ছা, আমি বাসায় চলে যাব। এই, তুই যাবি? হুম, চল। তুই থাকবি না তো আমি কি একা থাকবো নাকি? আচ্ছা, থাকো, আমরা বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে চলে গেল। আমি বাইরে এলাম। এসে ঘুরতে ঘুরতে দেখি হিরাপু ওনার বয়ফ্রেন্ডের শার্টের কলার ধরে আছে। আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি করে। দেখার জন্য
মেঘা আপু আর ওনার বাকি বান্ধবীগুলোও আছে। ইরাপু বলছে, তুই অন্য মেয়ের সাথে রিলেশনে গেলে কি জন্য? আমি তোকে কতটা ভালোবাসি তোর চোখে পড়ে না? আমি তোর জন্য সুইসাইড করতে গেলাম, আর তুই কে না অন্য মেয়ে নিয়ে মাস্তিতে আসিস? তুই কি আমার শার্টের কলা ছাড়বি? দেখ ভালো হচ্ছে না কিন্তু। এই কুত্তা, তুই কি করবি রে? তুই এখানে এই ইরাকে চিনলি না? তোকে ভালোভাবে বলছি, তুই ছেড়ে দে, না হলে ভালো হবে না বলে দিলাম। তুই এখনো এই ইরাকে চিনলি না? তোকে আর আমার ভালো লাগে না তাই। আর তুই ছাড়বি? কথাটা বলেই ইরাপুর কেটে যাওয়া জায়গায় হাত দিয়ে চেপে ধরলো। সাথে সাথে ইরাপু ওনার বয়ফ্রেন্ডের শার্টের কলার ছেড়ে দিল। লক্ষ্য করলাম ইরাপুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে। তখন মেঘাপু বলল, ওর হাত ছেড়ে দাও, এরা অনেক ব্যথা পাচ্ছে। ওর সাহস কত আমার শার্টের কলার ধরে? তোকে ছেড়ে দিতে বললেও ছেড়ে দিচ্ছে না। যা, তোকে এখনের মতো ছেড়ে দিলাম। মেহেদি ভাইয়া ইরাপুর হাত ছেড়ে দিয়ে চলে গেল। ইরাপু আমার দিকে তাকালো। আমার খারাপ লাগলেও কিছু বললাম না, এগুলো ওদের পার্সোনাল বিষয়, এখানে আমার ইন্টারফেয়ার করা চলবে না। ইরাকে এমন ভাবে কষ্ট দিল আর তুমি কিছু বললা না কেন? আমি কি বলবো বলেন, এগুলো ওনাদের পার্সোনাল সমস্যা, এখানে আমাকে নাক গলানো সাজে না। যদি অন্য কেউ হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ওটা তো আপুর বয়ফ্রেন্ড, যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি কিছু বললে অথবা মারতে গেলে তো আবার ওনারই বেশি খারাপ লাগতো, কষ্ট হতো, তাই না? তাই বলে তুমি কিছু বলবা না? দেখেন আপু, এটা ওনাদের পার্সোনাল সমস্যা। আর আপু, আপনি কি বাসায় যাবেন না থাকবেন? আমি কিন্তু বাকি ক্লাসগুলো করে তারপর যাব। আপনি বাসায় চলে যান, ওটাই ভালো হবে। এই তুমি যাও তো, তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে। তুমি নাকি ওর মামাতো ভাই? আমি আবার কি করলাম? তুমি কিছুই করনি, তুমি এখন যাও। জি। তারপর ওখান থেকে একটা জায়গায় এসে বসে ফোন টিপতে লাগলাম। তোর মামাতো ভাইয়ের এমন ব্যবহার করা মোটেও উচিত হলো না। তোর সাথে এমন করলো কিন্তু কিছু বললো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ওর কি দোষ দেব? গতবার যখন এলো তখন মেহেদিকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, তাই একটা থাপ্পড় দিয়েছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তার জন্য এমন কথা বলল। তখন থেকে আমার সাথে ওরকমভাবে কথাও বলে না, প্রয়োজন ছাড়া কোনো কিছুই বলে না, আর আশেপাশে তো আসেই না। দেখিস না আগে কেমনভাবে কথা বলতো, আর এখন তেমন কিছুই নাই। ও এই কথা, তাহলে সে ঠিক কাজ করেছে। তার রাগ করে এমন কথা বলাই স্বাভাবিক। আমি বাসায় চলে যাব, আমার হাত অনেক ব্যথা করছে, আগে সুস্থ হয়নি, তারপর দেখছি ওই কুত্তার কি করা যায়। আমার সাথে প্রতারণা করে পার পেয়ে যাবে। কি প্রয়োজন আছে, বাদ দিয়ে দে। কোথা থেকে কি হয় ঠিক আছে। এত সহজ? আচ্ছা থাক, আমি বাসায় চলে যাব। তারপর ওখান থেকে ক্লাসরুমে এসে ইরাপু চলে যাই। ক্লাসের সময় হতেই ক্লাসরুমে চলে আসি। বিকেলে চুপ করে ছাদে বসে আছি, তখন কারো আসার শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি ইরাপু এসে কিছুটা দূরত্ব রেখে বসলো। আমি কিছু না বলে নিজের মন মতো ফোন টিপতে থাকি। ইরাপুও কিছু না বলে ফোন টিপতে লাগলো। একটু পরে বলল, তুই সেদিনের জন্য আমার উপর এখনো রেগে আছিস? রেগে থাকতে যাব কেন? তাহলে কলেজে এমন বললি কেন? ভুল কি বলেছি? কারো পার্সোনাল লাইফে কি ইন্টারফেয়ার করা ঠিক নাকি? ওগুলো আপনাদের পার্সোনাল বিষয়। আমি কিছু বললাম, তখন দেখা গেল ঝামেলা বেড়ে গেল। আবার পরে কখনো ঝামেলা ঠিক হয়ে আপনারা আবার ঠিক হয়ে গেলেন, তখন দেখা যাবে আমি আপনাদের উভয়ের কাছে খারাপ হয়ে যাব। আপনাদের ভিতরে আমার তৃতীয় ব্যক্তি হয়ে যাবার কি প্রয়োজন আছে? তেমন কিছুই হবে না, আমাদের এক হওয়ার সম্ভাবনা আর নেই। এমন কত দেখলাম, আর একসাথে হবে না বলতে বলতে তারা পরের দিন ঠিকই একসাথে হয়ে গেছে। তোমাকে ছাড়া বাঁচব না বলা ব্যক্তিও মরে গিয়েও বেঁচে আছে। সে বেঁচে আছে, তবে তৃতীয় ব্যক্তিকে ঠিকই জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। তোমাকে ছেড়ে যাব না বলা মানুষগুলো ছেড়ে চলে গেছে। তোমাকে ছাড়া ভালো থাকবো না বলা মানুষগুলো অন্যকে নিয়ে ঠিকই ভালো আছে। কতবার আবার একসাথে হয়েছেন? জানি না, তবে তুই এগুলো আমাকে বলছিস কেন? কারণ আমি জানি আজ না হয় কাল আপনি আবার তার কাছে ফিরে যাবেন।
আর তেমন কিছুই হবে না। আরে সে এখন অন্য বেডির সাথে লটর পটর করছে। আমি কিভাবে তার কাছে যাই? আমি আর তার কাছে যাব না। ভালো তো। ভালো কিনা জানি না, তবে আবার প্রেম করব। আপনার মন না লোকাল বাস? এর আগে আপনার 2টা এক্স আছে, আর আবার এখন আরেকটা? তারা এমনভাবে ধোকা দিলে আমি কি করব? জীবনে প্রেম ভালোবাসা না থাকলে কি এটা জীবন হলো নাকি? যেটা আপনার কাছে ভালো মনে হয় করেন। আমি চুপ করে আবারও ফোন টিপাই মন দিলাম। কিছুক্ষণ পরে আবারও বলল, তোর গার্লফ্রেন্ড নাই কেন? ভাব নিয়ে বললাম, আর রাখার প্রয়োজন মনে করিনি। গার্লফ্রেন্ড নামক প্যারা উটকো ঝামেলা। আসলে সত্যি বলতে কেউ আমাকে পাত্তাই দেয় না। তাই নাকি? না কেউ পাত্তা দেয় নাই সেটা বল। আরে না না, তেমন কিছু না। একবারে বিয়ে করব, তাই এমন ভালোবাসার ফাঁদে কখনো পা দিনি। এমন না যে কেউ প্রপোজ করেনি, করেছিল, তবে সেটা গুগলের এআই। কুত্তা, আমি সত্যি সত্যি ভাবলাম হয়তো কেউ প্রপোজ করেছিল। আচ্ছা সে যাই হোক, আপনার কেটে যাওয়া হাতের কি অবস্থা? ভালো হচ্ছিল, কিন্তু ওই কুত্তার জন্য আবারও ব্যথা করছে। ও, আর কিছুক্ষণ কথা বলে সন্ধ্যা হতেই চলে আসি নিচে। এমনভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি আমার মতো থাকি, আর আপু তার মতো। নিজে থেকে আশেপাশে যায় না। কয়েকদিনে ইরাপুকে ফুপি কলেজে যেতে দেয়নি। বলে দিয়েছে যে যতদিন ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত যেতে দিবে না। নিলয় আর নাইমার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে। তুমি থেকে এখন তুই বলি। রাতে বসে আছি, তখন ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বা ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। মা কেমন আছে? এই তো ভালো। আচ্ছা, তোকে যে জন্য ফোন দেওয়া, তুই তোর আপুর কাছে পড়বি, হ্যাঁ, কেন? তাহলে পড়াশোনায় আলো ভালো করবি। কোথাও ভুল থাকলে ঠিক হয়ে যাবে। চুপ কর। যে নিজে পড়াশোনায় ভালো না, সে আমাকে কিভাবে পড়াবে? মিথ্যা বলার জায়গা পাস না, সেটা বলছি। যেটা বলছি সেটা করবি। আগামীকাল থেকে তুই পড়বি। আচ্ছা ঠিক আছে। তারপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে এসে খেতে এলাম। তখন ফুপি বলল,